আঁধারে আসমানে ভেসেছে এক গোলাকার ধপধপে সাদা চাঁদ। চাঁদের সৌন্দর্য দ্বিগুণ করতে জ্বলে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র। তারা অপরূপ চাঁদ জুড়ে স্থায়ীভাবে বসে। জানালার পাশে আরামদায়ক চেয়ারে বসে আছে তন্ময়। পরনে কালো সাদার সংশ্লিষ্টে টি শার্ট। ছোট চুলগুলিতে এখনো হালকা পাতলা ভেজাটে ভাব রয়েছে। উরুর ওপর অ্যাপেল ল্যাপটপ রেখে দুহাতের আঙুলগুলো ব্যস্ত ভঙ্গিতে কিবোর্ড চেপে চলেছে। নিস্তব্ধ ঘর জুড়ে কিবোর্ডের ধ্বনি। খোলা জানালা দ্বারা প্রবেশ করছে মৃদু হিমশীতল হাওয়া। কিছু একটা ভেবে তন্ময় মাথাটা ডান পাশে ফেরায়। দৃষ্টি গিয়ে ঠেকেছে ওই সুদূরে অবস্থিত চাঁদের পানে। অল্প সময় ওই আসমানের সৌন্দর্য দেখে তন্ময় তৃষ্ণা পেল। প্রেয়সীকে এক নজর দেখবার তৃষ্ণা। ল্যাপটপ শব্দ করে বন্ধ করে উঠে দাঁড়ালো। ঘড়ির কাঁটা ঘুরছে 12টা 20-এ। দু একবার রুম জুড়ে ব্যস্ত চরণে পায়চারি করলো। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। ওই চাঁদের দিকে তাকানোই উচিত হয়নি। এখন ভেতরটা অদ্ভুত শিহরণে ছটপট করছে। গলা শুকিয়ে মরুভূমি। 30 সেকেন্ডের মতো থমকে পড়ল তন্ময়। ভাবল স্থির মস্তিষ্কে। পর মুহূর্তেই ওয়ালেট জিন্সের পেছন পকেটে পুরে সেলফোন হাতে কামড়া ছাড়ল। লিভিং রুমে জাবেদা বেগম কাঁথা সেলাই করছেন। দু নয়নের পাতায় কালো ফ্রেমের পাওয়ার চশমা। তন্ময় মুখ্য দরজায় পৌঁছে জুতো জোড়া পরতে পরতে অসন্তোষ কণ্ঠে বলল, তোমাকে না বলেছি কাঁথা সেলাই করবে না? কাঁথা সেলাই করব না, কাপড় চোপড় ধুবো না, কোমর বেঁকিয়ে মুছামুছি করব না, তাহলে করব কি? কিচ্ছু করতে হবে না। ছেলের কপালের চামড়ায় 4-5 ভাঁজ দেখে জাবেদা বেগম আলগোছে কাঁথাটা কোল থেকে সরিয়ে রাখলেন। বোঝালেন আপাতত কাঁথাটা সেলাই করবেন না। চোখের সমস্যাজনিত কারণে মাথায় প্রায়শই যন্ত্রণা হয়। এর জন্যই তো ছেলেটা এভাবে রাগে। চশমা খুলে শুধালেন, তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ। এই এত রাতে? যাবো আর আসবো। আচ্ছা, চটজলদি ফিরিস। অলিতে গলিতে মানব ছায়া মাত্র নেই। নিস্তব্ধ নির্জন চারিপাশ। কুকুরদের চেঁচামেচির ধ্বনি ভেসে বেড়াচ্ছে থেমে থেমে। শাহজাহান বাড়ির লোহার সদর দরজার তালা মেরে রাখা। সম্পূর্ণ বাড়ির বাতি নেভানো। চওড়া দেয়াল লেপ্টে অবস্থিত ফুল গাছটার পিছনে নিজেকে আড়াল রেখে দাঁড়ালো তন্ময়। দোতলার চেনা পরিচিত ওই বারান্দায় নজর রাখল। রাত নেই দিন নেই, এই মেয়ে বারান্দায় ভ্যাবলার মতো বসে থাকতে পারে। আদেও আছে কি? তন্ময় আধারে বারান্দায় এক মানব ছায়া লক্ষ্য করল। রেলিংয়ে কনুই রেখে হাতের মুঠোয় মাথা চেপে সুদূরে আসমানের চাঁদের পানে চেয়ে। চাঁদের পানে চেয়ে নিশ্চিত তার কথা ভাবছে। না হলে তখন চাঁদ দেখা মাত্রই তন্ময়ের শক্তপোক্ত হৃদয়টা ব্যাকুল হয়ে উঠবে কেন? কেন হৃদয় আন্দোলন করে চলবে ওকে একবার দেখবার ইচ্ছেতে? ঠিক এমন সময় সেলফোনের স্ক্রিন জ্বলে ওঠে। মেসেজ আসে টুং শব্দের মাধ্যমে। লক স্ক্রিনে ভাসছে নিউলি সেন্ড মেসেজ। আজকের চাঁদ সুন্দর। মেসেজটি এতটুকু শব্দের মাত্রই পাঠিয়েছে অরু। তন্ময়ের ঠোঁটের দীর্ঘতা প্রসারিত হলো। ম্যাডাম সেলফোন হাতে নিয়েই বসেছে তাহলে। তন্ময় ঝটফট কল করে। এক রিংয়ে রিসিভ হয় সব সময়ের মতো। অরুর চমকিত আবেগে আপ্লুত কণ্ঠে মেঘের জোয়ার বসেছে যেন। হ্যালো হ্যালো তন্ময় ভাই। ওর এমন হুটহাট চিৎকারে অল্প বয়সে আড়কালা হবে তন্ময়। কান একটা কিছুদিনের মধ্যে কাজ করবে না নিশ্চিত। ফোন কান থেকে কিছুটা দূরত্ব রেখে কণ্ঠের গম্ভীরতা বজায়ের ভঙ্গিমায় বলে, ঘুমাসনি কেন? ঘুম তো ঘুমাচ্ছে, আমি ঘুমের পাহারা দিচ্ছি। বড্ড কাজের মানুষ। অবশ্যই, তার বলতে আমাকে যা পাবে তার ভাগ্য খুলে যাবে। তন্ময় হাসল। দৃষ্টি উঁচিয়ে দেখল ওই আবছায়ার উড়নচণ্ডী রূপের মোহ একদণ্ড শান্তিতে দাঁড়িয়ে নেই। পুরো বারান্দা জুড়ে তার পদচারণ। দুহাতে কানে ফোন চেপে কি অদ্ভুত মুগ্ধতা বয়ে বেড়াচ্ছে। এখন ওর মুখশ্রীর আবির্ভাব কেমন? হাসি হাসি নাকি লাজুক? তন্ময় গলার স্বর নামিয়ে শুধায়, ইউ শিওর? ভাগ্য বন্ধ হবে না তো আবার? কে পাবে তার উপর নির্ভর করছে। আমার মনের মানুষ পেলে নিশ্চিত ভাগ্য খুলবে। খুলেই থামবে না, ভাগ্যের প্রমোশন হবে। ঠোঁটের হাসিটুকু দমিয়ে কণ্ঠের মুগ্ধতা গিলে তন্ময় বলে, একটা কাজের জন্য কল করেছিলাম। কী কাজ?
আমার কাবার্ডে ল্যাপটপ আছে, আর্জেন্ট দরকার ওটা। আর্জেন্ট বলতে রাইট নাও। নিয়ে আসতে পারবি? অরুর কণ্ঠে ব্যস্ততা। আপনি আসবেন বাড়ির সামনে? এখন? দরকারের জন্য তো আসতেই হয়। আসুন তাহলে, আমি এক্ষুনি নিয়ে নামছি। অরুর এক্ষুনি বলতে এক্ষুনি 5 মিনিট নেয়নি নিচে নামতে। চাবি দিয়ে সদর দরজা খুলে ঝটপট সামনে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বুকের দ্রুততম ওঠানামার গতি তার চোখের সামনে। নজর সরাতেই অরু রুদ্ধস্বরে শুধালো, এত তাড়াতাড়ি কিভাবে চলে এলেন? পায়ে হেঁটে? এর জন্য এত ফাস্ট? এই যে নিন ল্যাপটপ। তন্ময় নিল। হাতঘড়ি দেখে চলে যাওয়ার ভঙ্গিতে বলল, আচ্ছা যা তাহলে ভেতরে। অরু শ্বাস প্রশ্বাসের অস্বস্তিজনিত অস্থিরতা দেখিয়ে শুধালো, চলে যাবেন? তো দাঁড়িয়ে থাকবো? না মানে বলছিলাম। হুম। অরু চুপসে রয়। অসহায় মুখটুকু লুকোতে থুতনি বুকে ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। তন্ময়ের মায়া হয়, হৃদয়ে অনুভূতির জোয়ার নামে। নরম গলায় প্রশ্ন করে, কিছু বলবি? বলবো, বলতে চাই। শুনছি। বলছিলাম ওই যে সেদিন ওভাবে করলেন যে, ওটা কেন করলেন? কি করেছিলাম? অরু মাথা তুলে দৃষ্টিতে দৃষ্টি মিলতেই লজ্জিত হয়। ঠোঁটে ঠোঁট চেপে বাকিটুকু আর বলতে পারে না। গলাটা কেউ যেন চেপে ধরেছে। তন্ময় অগোচরে হাসে, মুখে বলে, ভেতরে যা। যাব না। আপনি জবাব দিচ্ছেন না কেন? কিসের কথা বলছিস আমি তো বুঝতেই পারছি না। অরু বিড়বিড়িয়ে ওঠে, ওসব করে এখন বুঝতে পারছে না। তন্ময় অন্য পাশে তাকিয়ে না শোনার ভঙ্গিতে শুধায়, কিছু বলছিস? না তো। ভেতরে যাচ্ছিস না যে? একটা কাজ বাকি। কি কাজ? তন্ময় আগ্রহী চোখে ফিরে তাকাতে নেয়। পূর্বেই আচমকিত নরম তুলতুলে ঠোঁটের বর্ষণ নামে তার বাগালে। শুধু একবার নয়, দুবার। এবং ভীষণ দ্রুত গতিতে। মধু খেয়ে আর মেয়েটা দাঁড়ায় না, ছুটে ভেতরে ঢুকে পড়ে। থেমে সদর দরজা লাগানোর সাহসটুকুও নেই যেন ওর। তন্ময় স্তব্ধীভূত, পাথরের ন্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অন্তরাত্মা যেন কেউ ছিনিয়ে নিয়েছে। আত্মা ফেরত আসতে সময় নিল বড়। তন্ময় মিটিমিটি হেসে গালে হাত ছুঁয়ে দেয়। এক দুষ্টু খিদে যে তারও পেয়েছে, সেটি হৃদয়ে চেপে নেয়। শেষবারের মতো সদর দরজার পানে তাকাতেই রুহ বেরিয়ে আসার সূত্রপাত ঘটে। মোস্তফা সাহেব এসে দাঁড়িয়েছেন গম্ভীর মুখশ্রী নিয়ে। ঠিক কতটুকু কি দেখেছে তন্ময় বুঝতে পারছে না। পিতা পুত্র নিশ্চুপ, সমান তালে ধীর পায়ে গলিতে হাঁটছেন। কথা শুরু করলেন মোস্তফা সাহেব, কি প্রতিশ্রুতি দিয়েছিলে? আদৌ তা মানছ? তন্ময় রাত বিরেতে চোখ খুলে মিথ্যে বলল, আমি কিছু করিনি, ল্যাপটপ নিতে এসেছিলাম। ও বাচ্চা, অবুঝ। তন্ময়ের মুখশ্রীর পরিবর্তন ঘটে। গম্ভীর হয়ে ওঠে চেহারা। থেমে যায় চলন্ত পা জোড়া। থমকে থেকে সময় নিয়ে বলে, ও আর বাচ্চা নেই, যা হচ্ছে বোঝার মতো বয়স হয়েছে। মোস্তফা সাহেব তেড়া গলায় বলেন, বুঝলে কি আর এমন করতো? তোমার থেকে বহু গুণ ভালো পাত্র পাবো। ও, তুমি পুরো দেশ জুড়ে পাত্র দেখো বাবা, তবুও আমার থেকে ভালো পাত্র ওর জন্য পাবে না। আর যদিও মনে হয় পেয়েছো, সে আমার থেকে ভালো ওকে বুঝবে না, আমার থেকে অধিক ভালো বাসবে না, আমার মতো যত্নে রাখবে না। ওর জন্য আমি ছাড়া এই পৃথিবীতে বহু গুণ ভালো কিংবা পারফেক্ট কেউ হতেই পারে না। আমি একমাত্র ওর পারফেক্ট। তন্ময় থামে, বাঁকা হেসে বলে, তুমি বুঝবে কিভাবে? তোমার তো বউ নেই, ছেড়ে চলে গেছে। চলে গেছে না নিয়ে গেছো? সময় হলে ফিরিয়ে দেব। গুড নাইট। তন্ময় সোজা হাঁটা ধরে। মোস্তফা সাহেব আরও 2-4টে কথা গলা তুলে বলেন, তবে জবাব পান না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা ধরেন। এই ছেলে মেয়ে দুটো নিজ রাস্তা বানিয়ে নিয়েছে, তার আর লম্বা নাক গলানোর মানে আছে? আষাঢ় মাসের ব্যস্ত বর্ষণের ন্যায় বর্ষিত হলো এক অনাকাঙ্ক্ষিত সংবাদ। তন্ময়ের নানি জয়তুন্নেছা সিলেট হতে বড্ড আচমকা ঢাকায় পাড়ি জমিয়েছেন। ইতোমধ্যে তিনি শাহজাহান বাড়ির লিভিং রুমে বসে আছেন, হাতে চায়ের কাপ তুলে। বাড়ির সকলের গর্দানের ওপর তলোয়ার চেপে রেখেছেন। 19 না বলে 20 বললেই গর্দান কেটে নেবেন নিশ্চিত। আনোয়ার সাহেব ভাইপোকে কল করে এই চিরন্তন সত্যগুলো স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে বলে চলেছেন। সারা বছর এভাবেই জয়তুন বেগম মেজ জামাইয়ের ভুল খুঁজে বেড়ান। এখন তিনি বিনা ঘোষণায় পদার্পণ ঘটিয়েছেন।
যদি কোনোভাবে জানতে পারেন তার একমাত্র আদরের কন্যা এবং নাতি ঘরদুয়ার ছাড়া, তাহলে কী ধরনের মুসিবত দাঁড় করাবেন তা আর বলে বোঝানো সম্ভব নয়। আনোয়ার সাহেব বলেন, ভাইয়াকে বাঁচাতে দ্রুত ফেরো বাবা, না হলে শাহজাহান বাড়ি আর শাহজাহান বাড়ি থাকবে না, কেরামত বাড়ি হয়ে যাবে। তন্ময় চিন্তায় পড়ে। অফিস থেকে বেরোতে বেরোতে বলে, ব্যস্ত রাখো চাচ্চু, আমি এক্ষুনি মাকে নিয়ে ফিরছি।